এই একটা শব্দ শুনলে মনে হয় না সাক্ষাৎ ভগবানের রূপ, যে মানুষটার পেটে খিদের আগুন জ্বলে, সেই একমাত্র বোঝে এই অন্যের একটা দানার দাম কত। কিন্তু ক্ষমতার দম আর টাকার গরম যখন মানুষের মাথায় চড়ে বসে, তখন সেই মানুষটার চোখ থেকে এই সত্যটা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায় রে ভাই। এই যে বড় বাবুটি দেখছেন, ছাতা মাথায় দিয়ে দামি গাড়ি থেকে নামলেন, নাম ওনার বিক্রম, কলকাতার মস্ত বড় ক্যাটারার আর এই বিলাসবহুল রেস্তোরাঁর মালিক। ওনার কাছে খাবার নষ্ট করাটা কোনো পাপ নয়, ওনার কাছে ওটা হলো অভিজাত্যের একটা দেমা। সে জানতো না এই ডাস্টবিনের অন্যকে যে সে আজ লাথি মারল, একদিন সেই অন্যের ভাগ্যের চাকাটা এমনভাবে ঘুরে যাবে যে নিজের চেনা পৃথিবীটা ওলট পালট হয়ে যাবে। হ্যাঁ স্যার, আজকের মেনুটা কিন্তু হেভি হয়েছে। এই বরযাত্রী থেকে শুরু করে মেয়ের বাড়ির লোক, এই সবাই আঙুল চেটে পুড়ে খাচ্ছে। তবে একটা কথা বলার ছিল স্যার, ওই পেছনের দিকের কড়াই আর মস্ত বড় বড় ডেকচিতে এখনো প্রায় 4 ডেক ভর্তি চিকেন বিরিয়ানি আর মস্ত বড় এক গামলা এই রসগোল্লা আজ তো বেঁচে আছে। তা বলছিলাম কি স্যার, রাতে তো অনুষ্ঠান শেষ, আমাদের এই তলার দিকে যে গরিব লেবার গুলো খাচ্ছে, যারা সকাল থেকেই ভারী ভারী প্যান্ডেল খোলার কাজ করছে, ওনাদের ডেকে যদি খাবারগুলো বিলিয়ে দিতাম, নষ্ট তো হতো না, অন্তত বেচারাগুলো শুকনো মুড়ি খেয়ে কাজ করতো না। কি বললি রতন? ওই নোংরা, গায়ের গন্ধ ছড়ানো ছেঁচড়া লেবার গুলোকে আমার এই রয়্যাল ডাইনের স্পেশাল শাহী বিরিয়ানি খাওয়াবো? তোর কি মাথাটা একদম গেছে নাকি রে? এই এই বিক্রমের হোটেলে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা আন্তর্জাতিক আভিজাত্য আছে। আমার আমার বেঁচে যাওয়া খাবার যদি ওই রাস্তার ছোট লোকেরা ফ্রিতে গিলতে শুরু করে, তাহলে তাহলে আমার ব্র্যান্ড ভ্যালুটা কোথায় থাকবে রে? লোকে শুনলে হাসবে হাসবে। না মানে স্যার, ওই খাবারগুলো তো একদম টাটকা, কোনো বাসি গন্ধও ছাড়েনি। এই নষ্ট হবে তো ডাস্টবিনে যাবে। তাই বলছিলাম, বাইরে দুটো বুড়ি আর বাচ্চা খিদের জন্য ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। নষ্ট হলে হবে, ট্রেনে ফেলে দে, ডাস্টবিনে ফেলে দে, নর্দমায় ফেলে দে। কিন্তু কিন্তু ওই রাস্তায় ভিখিরিগুলোকে একটা দানাও দিবি না। ওদের এই রাজকীয় খাবারের স্বাদ পাওয়া মানে আমার আমার স্ট্যাটাসটা মাটিতে মিশে যাওয়া। রতন, রতন এক্ষুনি একটা বড় লরি বা ট্রাক ডাকো, আর এই সব কটা ডেকচির খাবার শহরের বাইরের ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। একটা খাবারের কোনাও যেন এই প্যান্ডেলে না থাকে, মনে থাকে যেন। ও বাবা, একটু শোনো না বাবা। আমার এই কচি নাতিটা কাল সকাল থেকে এক ফোঁটা জল ছাড়া পেটে কিছুই দেয়নি গো। খিদের জ্বালায় বাচ্চাটার নাড়ি ভুঁড়ি যেন কামড়ে ধরছে। ও আর সইতে পারছে না। তোমরা তো এই সব ভালো খাবার ফেলেই দিতে যাচ্ছ বাবা। ওই ডেকচির তলা থেকে একটুখানি ভাত যদি আমার এই মাটির থালাতে তুলে দিতে, ভগবান তোমার মঙ্গল করবে বাবা। ওরে বাবা, কোনো তো লক্ষ্মী, ওনাকে এভাবে নষ্ট করে ফেলে দিও না বাবা, বড্ড পাপ হবে। এই বুড়ি, এই বুড়ি, সর এখান থেকে। এ কি নোংরা রে বাবা! এই রতন, তোকে কতবার বলেছি এসব প্যান্ডেলের গেটে যেন এইসব আপদ বিপদ না ঘেঁষে। এই কাস্টমাররা দেখলে কি ভাববে বলতো? দূর হ, দূর হ এখান থেকে বুড়ি। অন্য অন্য নাকি মা লক্ষ্মী, যত সব সেকেলের ছোট বেলেকের কথাবার্তা আর এইসব ডায়লগ। এই খাবারগুলো বানাতে আমার লাখ লাখ টাকা খরচ হয়েছে, বুঝলি? এ তোদের মতো তোদের মতো ভিখিরিদের মুখ তুলে দেওয়ার অন্য এই বিক্রম ব্যবসা করে না। যা এখান থেকে, যা, নইলে খাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু। করুণা মাসির চোখ দিয়ে যে জলটা পড়লো, সেটা শুধু খিদের জল ছিল না রে ভাই, ওটা ছিল এক মায়ের বুক ভাঙা হাহাকার। বিক্রম তো টাকার অহংকার ধরাকে সরা জ্ঞান করছিল। সে ভাবছিল তার এই রাজপ্রসাদ কোনোদিন ভাঙবে না, কিন্তু সে জানতো না ওই ওপরওয়ালার দরবার যখন এই গরিবের কান্নার বিচার শুরু হয়, তখন কোটিপতি দাসের ঘর ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। নিয়তির সেই কালো মেঘ কিন্তু অলরেডি বিক্রমের মাথার উপর ঘনিয়ে আসছিল। সে জানতো না তার এই সাজানো সাম্রাজ্য আর মাত্র কয়েক ঘন্টার মেহমান।
বিক্রম, এই বিক্রম, সর্বনাশ হয়ে গেছে রে। আমাদের আমাদের সব শেষ। আমরা পুরো রাস্তায় বসে গেলাম রে। কি রে, কি হয়েছে এটা কি সুমিত? সকাল সকাল মাথাটা খারাপ হলো নাকি রে? একটু শান্ত হয়ে বলবি তো। শান্ত হব কি করে রে? তুই যে বড় ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট প্রজেক্টের পেছনে আমাদের আমাদের রয়্যাল টাইনের সবকটা ব্রাঞ্চের ফিক্সড ডিপোজিট আর আর কোল্ড স্টোরেজ দলিল বন্ধক রেখে টাকা ইনভেস্ট করেছিলি। সেই কোম্পানির মালিকরা আজ ভোর রাতে সব ফান্ড নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। পুরো চিট ফান্ড কোম্পানি ছিল ওটা। কি কি বলছিস তুই? আর কি করিস না বুঝলি? ওখানে ওখানে আমার জীবনের 20 বছরের সমস্ত কামাই, আমার আমার গায়ের রক্ত জল করা কোটি কোটি টাকা খাচ্ছে। আইনি আইনি কাগজগুলো দেখ বিক্রম। গভর্নমেন্ট অলরেডি এই কোম্পানির সাথে আমাদেরও সব কটা ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করার অর্ডার দিয়েছে। এই দেখ, কোর্টের নোটিশ। আজকে আজকের মধ্যে আমাদের এই অফিস বিলাসবহুল রেস্তোরাঁ সব ছেড়ে দিতে হবে। এই সব আইন সিল করে বন্ধ করে দিয়ে যাবে। তোর পকেটে এখন ফুটো পয়সাও তো নেই। বিক্রম, বিক্রম, তুই এই রাতেই ভিখারি হয়ে গেছিস। না, না, আমার আমার কোল্ড স্টোরেজে লাখ লাখ টাকা কাঁচা মাল আর আর খাবার রাখা আছে রে। এই ওর ওর পুরোটা গেলে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। ওরে রতন, ওরে কেউ বাঁচা রে। আমার আমার সব শেষ হয়ে যাচ্ছে। স্যার ভেতরে যাবেন না স্যার, এই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই সব কটা সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে, আর কিচেনের কোনো লেবার আর ভেতরে নেই। কেউ ঢুকতে পারবে না স্যার, আপনার রেস্তোরাঁ পুরো ছাই হয়ে গেল স্যার। একেই বলে বিধাতার মার রে ভাই। অহংকারের বেলুন যত তাড়াতাড়ি উপরে ওড়ে, ফাটতে কিন্তু তার চেয়েও কম সময় লাগে। যে মানুষটা কাল রাতে তার ডেকচির খাবার দেনে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল, আজ দুপুরের মধ্যে প্রকৃতির ওনার লাখ টাকার কোল্ড স্টোরেজ পুড়িয়ে ছাই করে দিল। টাকা গেল, বাড়ি গেল, ব্র্যান্ড গেল, আর সবচেয়ে বড় কথা, যে চেনা বড়লোক বন্ধুরা কাল রাতে ওনার চুরুটে ধোঁয়ার হাততালি দিচ্ছিল, আজ সকাল থেকে তারা সবাই ওনার ফোন নম্বরটা পর্যন্ত ব্লক করে দিল। খিদের জ্বালা যে কি জিনিস সেটা যে ভুগছে সে কোনোদিন বুঝবে না রে ভাই। এই আগুনের মানুষের জাত পাত, অহংকার আর গায়ের চামড়ার রং সব এক নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। যে বিক্রম 1 সপ্তাহ আগে এসি গাড়ির বাইরে পা রাখতো না, আর সে এক ফোঁটা জলের জন্য রাস্তায় রাস্তায় চাতক পাখির মতো ঘুরছে। কিন্তু এই ব্যস্ত শহর কারোর কি সময় আছে এক সর্বহারা মানুষটার দিকে তাকানো? এখন সবাই ছুটছে নিজের ধান্দায়। রতন, ওরে রতন, একটু একটু এদিকে আয় না ভাই। দেখ না, দেখ না আমার অবস্থাটা। আমি তোর আমি তোর সেই বিক্রম স্যার রে। দুদিন ধরে পেটে একটা দানা ভাত পড়েনি। ভেতরে ভেতরের কিচেন থেকে একদলা বাসি ভাত আর একটুখানি তরকারি এনে দে রে ভাই। বড্ড বড্ড খিদের জ্বালায় আমি আর সইতে পারছি না রে। হ্যাঁ, আর সইতে পারছি না। ও ও কি নোংরা আপদ রে বাবা। ও এই সরুন দাদা, সরুন এই এখান থেকে। কিসের স্যার শুনি? আপনি তো এখন কোর্টের খাতায় দেউলিয়া আর ভিখারি। আবার নতুন কাস্টমাররা ভেতরে বসে খাচ্ছে। আপনার এই নোংরা চেহারা আর গয়ের গন্ধ গেলে ওনারা তো থুতু ফেলে চলে যাবে। যান যান, ভাগুন এখান থেকে। আমাদের এখানে বাসি খাবার গরিবদের বিলানোর কোনো নিয়ম নাই। রতন, রতন, তুই এই কথা বলছিস? তোর তোর বোনের বিয়ের সময় লাখ লাখ টাকা আমি অ্যাডভান্স দিয়েছিলাম রে। আজ আজ তুই আমাকে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, একটুখানি খাবার দে রে ভাই, একটুখানি খাবার দে। বেশি ধ্যান জ্ঞান করবেন না তো।
সেদিন দাদে আপনি তো চার চার দেখছি ভালো খাবার ডেনে ফেলে দিতে বলেছিলেন, মনে নেই? বলেছিলেন না ভিখারিদের খাওয়ালে হোটেলের স্ট্যান্ডার্ড কমে। আর নিজের তৈরি করা স্ট্যান্ডার্ড নিজেই ভোগ করুন। সিকিউরিটি, এই পাগলটাকে রাস্তা থেকে হটাও। এ কি এ কি বিচার তোমরা! আজ এই নোংরা নোংরা ডাস্টবিনের খাবারটা তোলার সময় আমার ওই কচি বাচ্চাটার মুখটা মনে পড়ে গেল রে। সেদিন সেদিন ওই ছোট্ট পিশুটা খিদের জ্বালায় এই ডাস্টবিনের হাত বাড়িয়েছিল, আর আমি পিশাচের মতো দাঁড়িয়ে হাসছিলাম। হ্যাঁ, আজ আমি নিজেই সেই ডাস্টবিনের লাইনে এসে দাঁড়িয়েছি। এ তো এ তো আমার পাপের শাস্তি, আমার অহংকারের যোগ্য জবাব। মা লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মানুষ যখন নিজের সব দম্ভ হারিয়ে মাটির ধুলোয় মিশে যায়, যখন চারিদিকে সব চেনা দরজা একে একে বন্ধ হয়ে যায়, ঠিক তখনই ঈশ্বরের পাঠানো কোনো এক দেবদূত এসে অন্ধ অন্ধকারের বুকে আসার আলো জ্বালিয়ে দেয় রে ভাই। বিক্রম তো ভেবেছিল আজ রাতেই খিদের জ্বালায় ওনার এই পাপী জীবন দাঁড়ি পড়ে যাবে, কিন্তু সে জানতো না যাকে সে একদিন ভিখারি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছিল, আজ এই কালবৈশাখীর রাতে সেই মায়েরই জাতি ওনার মরণ তীরে এসে দাঁড়িয়েছে। ও বাবা, চোখটা খোলো। এই নাও, দুটো ভাত মুখে দাও দেখিনি। আমি জানি বাবা, দুদিন ধরে তোমার পেটে এক দানাও অন্ন পড়েনি। বড্ড খিদের জ্বালা না রে বাবা। নাও লক্ষ্মীটি, এই বুড়ো মায়ের হাত থেকে দুটো খেয়ে নাও, শরীরটা চাঙ্গা হবে। এ তুমি এ তুমি এ তুমি সেই প্যান্ডেলের বাইরে মাসিমা না, যাকে আমি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলাম? আমার আমার রেস্তোরাঁর ম্যানেজার, যাকে লাথি মেরে ড্রেনে ফেলে দিয়েছিল। তুমি আমাকে বিষ খাইয়ে মারতে আসনি তো মাসিমা? হ্যাঁ, আমি তো পাপী। হ্যাঁ, আমি তো পাপী। আমি তো তোমার বাচ্চার মুখের খাবার কেড়ে নিয়েছিলাম। ছি বাবা, ওসব কথা বলতে নেই। মা কখনো সন্তানের ওপর বিষ ঢালতে পারে? তুমি না হয় অবুঝের মতো অহংকারে অন্ধ হয়ে মা লক্ষ্মীকে অপমান করেছিলে, কিন্তু মা অন্নপূর্ণা কি কখনো সন্তানের এই খিদের ছটপটানি সইতে পারেন বাবা? এই থালায় অন্ন কোনো বড় লোকের বা ভিখিরির নয় বাবা। অন্ন হলো সাক্ষাৎ ঈশ্বর। নাও, ওটা খোলো, খেয়ে নাও, দুটো খেয়ে নাও। আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি টাকার গরমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আজ বুঝলাম খিদের কষ্টটা কেমন হয়। আজ থেকে আমার এই নোংরা অহংকার, এই বড়লোকি দিমাগ সব আমি এই নর্দমার জলে বিসর্জন দিয়ে দিলাম। মা, তুমি আমাকে তোমার পরে একটু আশ্রয় দাও। আমি মানুষের মতো মানুষ হতে চাই। ওঠো বাবা, ওঠো। তুমি তো আজ নিজের ভুলটা বুঝতে পেরেছো। ওটাই সবচেয়ে বড় পাওয়া। যে মানুষ অন্যের সম্মান করতে শেখে, মা লক্ষ্মী তাকে কোনোদিনই রাস্তায় ফেলে রাখে না। আজ থেকে তুমি একা নও বাবা। আর এই ভাঙা কুড়ে ঘরে তোমারও জায়গা হবে। আমরা সবাই ভাগাভাগি করে খাবো, কেমন? টাকা পয়সা গাড়ি বাড়ি এসব তো আজ আছে কাল নেই রে, কিন্তু মানুষের ভেতরে দয়া ভালোবাসা আর অন্যের প্রতি সম্মান, এটাই মানুষের জীবনের আসল পরিচয়। বিক্রম আজ ওনার কোটি টাকার সাম্রাজ্য হারিয়ে ফেললো ঠিকই, কিন্তু করুণা মাসির এই মাটির থালায় সে খুঁজে পেল জীবনের আসল মানে। তাই বলি ভাই, অহংকার করো না। আজ তোমার আছে যা অতিরিক্ত, কাল হয়তো খিদের জ্বালায় সেটাই তোমার কাছে সবচেয়ে দুর্বল হয়ে উঠতে পারে। অন্যকে সম্মান করো, গরিবকে ভালোবাসো, তবেই জীবন সার্থক হবে। অন্ন অপচয় করা, ক্ষুধার্ত মানুষকে অবহেলা করা মহাপাপ। সময়ের চাকা ঘুরতে এক মুহূর্ত সময় লাগে না। আজ তোমার কাছে যা অতিরিক্ত, কাল হয়তো খিদে জ্বালায় সেটাই তোমার জন্য দুর্লভ হয়ে উঠতে পারে। তাই খাবার অপচয় না করে ক্ষুধার্ত মুখে অন্ন তুলে দাও।